আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি শরফি দিবা। সিরিয়া রাশিয়া গলায় গলায় দোস্তি আজকের নতুন নয়, সেই স্নায়ুযুদ্ধের সময় থেকেই চলে আসছে। তখন আজকের রাশিয়া ছিল না, ছিল আরও বিশাল আয়তন নিয়ে সোভিয়েত ইউনিয়ন। আর সিরিয়ার শাসকও আজকের বাশার আল আসাদ ছিলেন না, ছিলেন তারই পিতা হাফিজ আল আসাদ। তারপর হাফিজ আল আসাদের মৃত্যু হলো। অলিখিত রাজতন্ত্রের নিয়মে সিরিয়ার প্রেসিডেন্ট হলেন তারই ডাক্তার পুত্র বাশার আল আসাদ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পৃথিবীর সব নদীতে গড়িয়ে গেল অনেক জল। সেই পুরনো পৃথিবী অনেক বদলে গেল। বদলালো না শুধু সিরিয়া রাশিয়ার দোস্তি, কিন্তু জগতের কিছুই চিরকালের নয়। এই চিরন্তন সূত্রের সত্যতা প্রমাণ করতেই বুঝি সিরিয়া রাশিয়া বন্ধুত্বের সেই সীসা ঢালা প্রাচীরেও ফাটল দেখা দিতে শুরু করেছে। কেন এবং কিভাবে, জানাবো সেই বিশ্লেষণ। সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহে প্রশ্ন উঠেছে, রাশিয়া কি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে? তাই যদি হয়, তাহলে বাশারের সামনে অপেক্ষা করছে এমন ভবিষ্যৎ যেখানে খেলার মতো কোনো কার্ডই তার হাতে আর থাকছে না। কিন্তু কেন এ শঙ্কা? জানার জন্য চলুন সিরিয়া নামের দেশটির একটু ভেতরে যাওয়া যাক। প্রেসিডেন্ট বাশারের নাম বাংলাদেশে অপরিচিত না হলেও কেউ কি রামি মাখলৌফের নাম শুনেছেন? না, শোনেননি। ইনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের কাজিন, ব্রাদার বা জ্ঞাতি ভাই। এটাই সব নয়, তিনি ওই দেশের একজন বিজনেস টাইকুন, মাল্টি বিলিয়নিয়ার বা হাজার কোটি ডলার মূল্যের সম্পদের মালিক। এই ব্যক্তির কবজায় আছে সিরিয়ার অর্থনীতির শতকরা 60%। দীর্ঘদিন ধরে তিনি অভিহিত হয়ে আসছেন সিরীয় শাসক গোষ্ঠীর দুর্নীতির জীবন্ত প্রতীক রূপে। এই ভাইটির সাথেই প্রেসিডেন্ট বাশারের দ্বন্দ্ব শুরু হয়। মাখলুফের বিপুল সম্পদ বাজেয়াপ্ত করেন বাশার। কেউ কেউ বলেন স্ত্রী আসমার প্ররোচনাতেই এই কাজটি করেছেন বাশার। কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের সব সত্যি কি আর দিনের আলোয় বেরিয়ে আসে? নাটকের সূত্রপাত গত বছরের সেপ্টেম্বরে। এ সময় প্রেসিডেন্ট বাশার হঠাৎ করে শুরু করেন তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে অভিযান। এই অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয় মাখলুফকে, বাজেয়াপ্ত করা হয় তার বিপুল সম্পদ। সিরিয়ায় জনশ্রুতি আছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনই সিরিয়ার প্রেসিডেন্টকে বলেছিলেন ধনকুবের মাখলুফের সম্পদ সিরিয়া পুনর্গঠনের কাজে ব্যবহার করতে। সম্পদের পরিমাণ তো একেবারে কম নয়, বিশাল, 400 বিলিয়ন বা 40,000 কোটি মার্কিন ডলার। শুধু এটাই নয়, সিরিয়ায় এমন কথাও রটেছে যে বাশারকে নিয়ে পুতিন নাকি বেশ হতাশ। তিনি এখন নাকি বাশারকে বোঝা বলে মনে করছেন, আর তাই ক্রমাগত তাকে কম গুরুত্ব দিচ্ছেন এবং এক প্রকার অসহযোগিতাই করে চলেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, এক পর্যায়ে পুতিন কি পদত্যাগের জন্য চাপ দেবেন আসাদকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আবার আমাদের ফিরে তাকাতে হয় সিরিয়া রাশিয়া ঐতিহাসিক সম্পর্কের দিকে। গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে রাশিয়ার সম্পর্ক ওঠানামা করছে, করেনি কেবল সিরিয়ার সাথে। এই দুদেশের সম্পর্ক ছিল স্থির, অটুট। সিরিয়ার তারতৌস সমুদ্র বন্দরকে বলা হয় স্নায়ুযুদ্ধের একটি স্মৃতি। ভূমধ্যসাগরে প্রবেশের এটি একমাত্র পথ। যা হোক, সিরিয়ায় বাশারের শাসনকে টিকিয়ে রাখতে পুতিন যখন সে দেশের গৃহযুদ্ধে সামরিক হস্তক্ষেপ করলেন, অর্থাৎ বাশারের পক্ষে সেনা পাঠালেন, তারপর থেকেই তার হিসেব নিকেশ পাল্টে যেতে থাকলো। রাশিয়া স্থির করল মধ্যপ্রাচ্যে তার প্রভাবের দিগন্তকে অনেক দূর নিয়ে যেতে হবে। কেবল সিরিয়ায় সীমাবদ্ধ থাকলে চলবে না, এটা করতে হবে ওই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতাকে কাজে লাগিয়ে, কখনো প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে, কখনো মধ্যস্থতার নামে, আবার কখনো দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে। সিরিয়াকে ব্যবহার করে ওই অঞ্চলে প্রবেশের কাজে পুতিন মোটামুটি সফলই হয়েছেন বলা যায়। তবে এই কৌশলগত উচ্চাভিলাষ হাসিলের প্রথম এবং সবচাইতে কার্যকর হাতিয়ার হচ্ছে অভিযান চালানোর জন্য একটি স্থায়ী ঘাঁটি এবং সিরিয়ায় একজন বিশ্বস্ত মিত্র। সিরিয়ার গৃহযুদ্ধে বাশার এখন পর্যন্ত টিকে আছে রাশিয়ার সাহায্য নিয়েই। বিরোধীরা যেইমাত্র দমন হবে, বাশারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আবার দেশের ভেতরের দিকে নজর দেবে, শুরু করবে নির্যাতন নিপীড়নের নতুন অধ্যায়। যুদ্ধ যেইমাত্র বাশারের পক্ষে মোড় নিতে শুরু করলো, অমনি দেশটিতে ফিরতে দেখা গেল সেই ট্র্যাডিশন, দুর্নীতি, বৈষম্য, কর্তৃত্ববাদ ও নিপীড়ন।
দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল মূলত এসব অনাচার উৎখাতের লক্ষ্যেই। ফলে নতুন করে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা, যা খুলে দিচ্ছে অনিশ্চয়তার দরজা। বেড়ে চলেছে দুর্নীতিও। দেশটিতে গজিয়েছে মুনাফাবাজ একটি গোষ্ঠী। সরকারি সংস্থাগুলোকে উপেক্ষা করে চোরাচালানি ও মিলিশিয়ারা অবাধে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় গড়ে উঠেছে যুদ্ধবাজ নেতা, যারা সিরিয়া সরকারকে থোড়াই কেয়ার করছে। এসব ঘটনা থেকে পুতিন বুঝতে পারছেন দেশের ওপর থেকে বাশারের কর্তৃত্বের মুঠো শিথিল হয়ে আসছে। রাশিয়া সাহায্য দিয়েও তাকে আর বেশি দিন টেকাতে পারবে না। এই বাশারকে নিয়ে রাশিয়া তাহলে কি করবে? বাশারের একগুঁয়েমিও বেশ বিরক্ত করেছে পুতিনকে। গত মার্চ মাসে ইদলিবে তুরস্কের এক প্রতিশোধমূলক ড্রোন হামলায় বাশার বাহিনীর কয়েক হাজার সৈন্য নিহত হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠক করে যুদ্ধবিরতিতে সম্মত করান সিরিয়া ও তুরস্ক উভয় পক্ষকে। এর ফলে বাশার বাহিনী বড় একটি যুদ্ধের হাত থেকে রক্ষা পায়। এর এক সপ্তাহ না যেতেই বাশারের বাহিনী হামলা চালায় ইদলিবে, যেখানে তুরস্কের কয়েকটি অবজারভেশন পোস্ট রয়েছে। শোনা যায় সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের কাছ থেকে ৩০০ কোটি মার্কিন ডলার পেয়ে সিরিয়া এ অভিযান চালিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে প্রেসিডেন্ট বাশারের এমনতর উস্কানিমূলক কর্মকাণ্ড তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ককে ক্রমেই তিক্ত করে তুলেছে। অথচ ওই অঞ্চলে রাশিয়ার প্রভাব বলয় বিস্তারের জন্য এরদোয়ানকে খুবই প্রয়োজন পুতিনের। এদিকে সিরিয়া ও ইরান রাশিয়ার বন্ধু বটে, তবে তারা রাশিয়ার জন্য বেশ ঝামেলাও তৈরি করে। সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া ও ইরান দুদেশই যদি প্রেসিডেন্ট বাশারের পক্ষে, কিন্তু উভয়ের মধ্যে আবারও অন্তদ্বন্দ্বও আছে। যুদ্ধ পরবর্তী সিরিয়ার ভাগ্য কি হবে তা নিয়েই এই দ্বন্দ্ব। 2019 সালে এ দ্বন্দ্ব চরমে পৌঁছায়, যখন সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলোতে ইরানের প্রভাব বিস্তারের পাল্টা ব্যবস্থা নিতে থাকে রাশিয়া। সিরিয়া সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ পুনর্গঠনের চেষ্টায় কয়েক বছর অতিবাহিত করার পর পুতিন যুদ্ধবাজ নেতা সুহাইল আল হাসানের টাইগার ফোর্সকে লেলিয়ে দেন মাহের আল আসাদের ইরান ঘেঁষা 4th মেকানাইজড ডিভিশনের বিরুদ্ধে। পুতিনের এ চেষ্টা যদিও সফল হয়নি, তবে মাহেরকে হটিয়ে দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে একটি প্রতীকী বার্তা দেওয়া হয়েছে। তা হলো বাড়াবাড়ি করলে কাউকে ছাড়া হবে না। বলে রাখা ভালো, মাহের আল আসাদ হচ্ছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের ছোট ভাই এবং মাহেরের ক্ষমতার শক্ত খুঁটি হচ্ছে দেশটির সামরিক বাহিনী। দেশে প্রেসিডেন্ট বাশারের কর্তৃত্ব ক্ষীণ হয়ে আসার সুযোগে সদ্ব্যবহার করে সিরিয়ায় অবাধে ঘুরে বেড়াচ্ছে ইরানি মদতপুষ্ট মিলিশিয়া বাহিনী। রাশিয়া চেয়েছিল ওদের সামরিক বাহিনীতে আত্মীকরণের মাধ্যমে বাগে আনতে, কিন্তু ওই চেষ্টা অংশত বিফলে গেছে। স্বাধীনভাবে কাজ চালানোর বর্তমান অধিকার হারিয়ে ফেললে মিলিশিয়ারা আবার নতুন কোনো সংঘাতে জড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় ঝুঁকি নিতে রাজি হয়নি রাশিয়া ও ইরান দুদেশই। ফলে পুতিনের উদ্যোগটি ব্যর্থ হয়। সিরিয়ায় রাশিয়া এমন কোনো ক্লায়েন্ট পেতে চাইবে না যে কিনা পুরো দেশের উপর কর্তৃত্ব বজায় রাখতে পারবে না। রাশিয়া যে সিরিয়ার সার্বভৌমত্বের কথা বারবার বলে চলেছে, পরিহাসের বিষয় হলো সেটা আসলে সিরিয়াকে নিজের প্রভাব বলয়ে রাখার মনোবাসনে প্রকাশ করা ছাড়া আর কিছুই নয়। সবকিছুকে যোগ বিয়োগ করে পর্যবেক্ষকরা মনে করছেন আসাদকে ক্ষমতাচ্যুত করার যে পরিকল্পনা মনে মনে আটছে মস্কো, তা বাস্তবায়নের খুব বেশি দিন বাকি নেই। বাশার ও তার সাঙ্গপাঙ্গদের সরিয়ে দিয়ে সিরিয়ায় একটি নতুন শাসক গোষ্ঠী বসানোর মধ্য দিয়ে দেশটিকে তাবেদার রাষ্ট্র বানানোর লক্ষ্য রাশিয়ার। যে দেশ উঠবোস করবে রাশিয়ার কথায়, আর কারো কথা সেখানে খাটবে না। আর সিরিয়ার সরকার পরিবর্তন হলে দেশটি পুনর্গঠনের জন্য পশ্চিমা সাহায্য আশায় আর কোনো বাধা থাকবে না। প্রেসিডেন্ট বাশারের সরকার ক্ষমতায় থাকায় পশ্চিমা দেশগুলো সিরিয়াকে সাহায্য দেয়া অনেক বছর ধরে বন্ধ রেখেছে। রাশিয়া যে আর বাশারের পেছনে থাকতে চাচ্ছে না তা পরিষ্কার হয়ে যায় গত এপ্রিলে
মে মাসে সে দেশের সরকার ঘনিষ্ঠ একটি মিডিয়া আউটলেটে প্রকাশিত 3 পর্বের এক ধারাবাহিক প্রতিবেদনে। এতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দুর্নীতিপরায়ণ, দুর্বল ও অযোগ্য বলে বর্ণনা করা হয়। প্রতিবেদনে সিরিয়ায় পরিচালিত এক জরিপের কথা উল্লেখ করে 2021 সালের সম্ভাব্য নির্বাচনে প্রেসিডেন্ট বাশার জয়ী হতে পারবেন না বলে ঘোরতর সন্দেহ প্রকাশ করা হয়। এ থেকে বোঝা যায় রাশিয়া চাচ্ছে বাশার তাদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলুক, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল আসাদকে উৎখাতে রাশিয়াকে আরও অনেক ফ্যাক্টর বিবেচনায় নিতে হবে। সব অঙ্ক মিললেই সামনে এগোবে রাশিয়া। সময়ই বলে দিবে রাশিয়া, অর্থাৎ তাদের নেতা পুতিন আসলে কি করবেন আর প্রেসিডেন্ট বাশারের ভাগ্যেই বা কি ঘটতে যাচ্ছে। তবে এটা তো স্পষ্ট যে বাশার ক্রমেই তার শক্তির উৎসগুলো থেকে বিচ্ছিন্ন হচ্ছেন আর তার হাতে খেলার মতো কোনো কার্ডই অবশিষ্ট থাকছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।